নিবন্ধন 15,000, চলছে প্রায় 3 গুণ বেশি। ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে যানজটে নাকাল রাজশাহী নগর, অভিযানও মিলছে না সুফল। বড় মৌসুমের শুরুতেই সার কিনতে হিমশিম চাষি, নওগাঁয় বস্তায় বেড়েছে 250 টাকা। কৃত্রিম সংকট নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ বিক্রেতার ডিলারের। এবং রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষি বিপ্লব, পতিত জমিতে সারা বছরই ফলছে ফসল, সহজলভ্য হয়েছে সেচের পানি, আরও গভীর নলকূপ স্থাপনের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 15,000 যানের নিবন্ধন থাকলেও সড়কে চলছে প্রায় 3 গুণ। রাজশাহী নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যানের কারণে বাড়ছে যানজট। নগরবাসী বলছেন, যানবাহনগুলো নিয়ন্ত্রণহীন ও অপরিকল্পিতভাবে চলাচল করায় পথচারীদের ভোগান্তি বাড়াচ্ছে। সিটি কর্পোরেশনের দাবি, অনিবন্ধিত যান চলাচল বন্ধে উদ্যোগ নিয়েছে তারা। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী নগরীর ভদ্রামোড়ে পুলিশ বক্সের পাশে রাস্তার মাঝেই ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। এমন অপরিকল্পিত এসব স্ট্যান্ডের কারণে সড়কের মোড়গুলোতে যানজট লেগে থাকে। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলে নগরীর সাহেব বাজার, মণিচত্বর, লক্ষ্মীপুর মোড়, রেলগেট, তালাইমারি এলাকার যানজট দিনে দিনে বাড়ছে। এভাবে অটোগুলো বেআইনিভাবে রাস্তা ঘিরে দাঁড়ায়, যার কারণে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ে। রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে তালিকাভুক্ত ব্যাটারি চালিত অটোরিকশা প্রায় 9,000, তবে সড়কে চলছে প্রায় 40,000। মহাজনকে 500 টাকা দেওয়া লাগে, আমাদের 200-300 টাকা থাকে। ধরে আমরা তো বয়স হয়ে গেছে, আমরা তো অন্য কাজে করতে পারবো না বাবা। ট্রাফিক বিভাগ বলছে, অনিবন্ধিত 3 চাকার যান চলাচল বন্ধে অভিযান শুরু হয়েছে। অনুমোদনের যাদের নাই তারা যাতে চলতে না পারে তার জন্য আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি। সেই অ্যাপসটার মাধ্যমে অন দ্য স্পটে আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেটা যাচাই করতে পারি যে কারটা বৈধ না অবৈধ। রাজশাহী নগরীতে বৈদ্যুতিক 3 চাকার যান চালানোর জন্য 21,000 চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে সিটি কর্পোরেশন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের কল্যাণে রাজশাহী বিভাগের 8 জেলায় সারা বছরই জমিতে সেচের পানি পাচ্ছেন কৃষক। ফলে সেচের পানির অভাবে আর নষ্ট হচ্ছে না কোনো জমির ফসল। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। এজন্য নতুন করে নলকূপ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকির রিপোর্ট। একসময় রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সেচের অভাবে অনাবাদি থাকত শত শত হেক্টর ফসলি জমি। অপেক্ষা করতে হতো বর্ষার বৃষ্টির জন্য। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্প চালুর পর বদলাতে থাকে সে চিত্র। বর্তমানে বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, আলু সহ নানা রকম ফসলের সমারোহ। কৃষক বলছেন, স্মার্ট প্রিপেড কার্ডের মাধ্যমে প্রতি ঘন্টায় 120 থেকে 145 টাকায় দিনরাত জমিতে সেচ দিতে পারছেন তারা। আগে সেচের ব্যবস্থা ছিল না, এখন সেচের ব্যবস্থার কারণে সবকিছু ফসলাদি হয়েছে আর কি। আগের থেকে এখন আমরা 3-4টা ফসল আমরা উৎপাদন করতে পারি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, জেলাগুলোতে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি নদী ও খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে সারা বছরই কৃষকদের সেচ সুবিধা দেওয়া হচ্ছে। আন্ডারগ্রাউন্ড পানির বাদ দিয়ে আমাদের গ্রাউন্ড ওয়াটার, বিশেষ করে পদ্মা নদী থেকে পানি যে আসে সেই পানির মাধ্যমে ডিপ টিউবওয়েল পরিচালনার জন্য 24 ঘন্টা এবং 365 দিন প্রিপেড কার্ডের মাধ্যমে কৃষকদের সেচ দিয়ে থাকি। আমাদের ট্রান্সফরমার সবসময় ঝোলানো থাকে, সবসময় রেডি থাকে। কৃষক যখন চায় তখনই পানি নেওয়ার তারা সুযোগ পায়। এদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া ও পাবনায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। যে এলাকায় এখনও গভীর নলকূপ স্থাপনের সুযোগ রয়েছে, বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁ, নাটোর এসব এলাকায় আমরা নতুন করে প্রজেক্ট নিচ্ছি। নিয়ে আমাদের সেচ যন্ত্রের সংখ্যা বৃদ্ধি করব, আমরা এখানে কমান্ড এরিয়া বৃদ্ধি করব, যেন ধানের আবাদ থেকে শুরু করে কৃষকরা ফসল গড়ে তুলতে পারে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিভাগে 9,100টি গভীর নলকূপ দিয়ে 3 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে। উপকারভোগী আছেন প্রায় 5 লাখ কৃষক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ,
রাজশাহী। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীর বিএমডিএ অফিসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, এক সময় রাজশাহী অঞ্চলের যে বরেন্দ্র এলাকাগুলো রয়েছে সেখানে আসলে বৃষ্টির পানির জন্য অপেক্ষা করতে হতো কৃষকদের, এক ফসলি জমি তারা চাষ করতে পারতো, কিন্তু এখন বরেন্দ্রর কল্যাণে সেই চিত্র কিন্তু অনেকটা বদলে গেছে। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামানের সাথে বলবো যে আমরা আরও আপনাদের নতুন নতুন পরিধি বাড়ানো, এলাকা বাড়ানোর জন্য কোনো পরিকল্পনা আছে কিনা, যে আরও সেচের আওতায় আনা যায় কৃষকদের? জি, এখানে যেহেতু উত্তরাঞ্চলে রাজশাহী এবং রংপুর ডিভিশন এই দুটো হচ্ছে অধিক্ষেত্র, রাজশাহী বিভাগের কিছু অংশ বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁর কিছু অংশ যেটা একবারে ঠাঁটা বরেন্দ্র বা হাই বারেন বলে, এখানে 8টা উপজেলার প্রায় 30টা মতো ইউনিয়নে কিছু প্রবলেম আছে, যেটা আমরা কন্ট্রোল করেছি যে না এইখানে আমরা পানি মাটির নিচে বেশি তুলতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা অপরদিকে রংপুর বিভাগের কতগুলো এলাকা এগুলো বলাই হয় যে হিমালয়ের পাদদেশে এবং এগুলো পানির উপর ভাসছে। কুড়িগ্রাম, নাগেশ্বরী, লালমনিরহাট এগুলো পানির কোনো অভাব নাই। তা আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রিফারেবলি গ্রাউন্ড ওয়াটারের উপরে যাব ওই এলাকায়, আর সারফেস ওয়াটার যতটা পারা যায় পদ্মা, পাগলা, মহানন্দা এগুলো থেকে যতটা পারা যায় পানি ব্যবহার করে এই যেটা হাই বারিন বলছে এইখানে আমরা পানি দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। অলরেডি বেশ একটা বড় রকমের প্রজেক্ট, প্রায় 100 কিলোমিটার করে গোদাগাড়ি থেকে দুধাই খাল বলেছে এইখানে ব্যবহার করার জন্য অলরেডি কাজ শুরু হয়েছে। ইরিগেশন শুরু হয়নি, ওই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য কাজ অলরেডি গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে এখন। আমরা বেশিরভাগ আমাদের ছিল গ্রাউন্ড ওয়াটারের উপরে, কারণ এই এলাকায় খুব একটা সারফেস ওয়াটারের সোর্স ছিল না। তো আমরা সাধ্যমতো চেষ্টা করে নদী থেকে দরকার হলে দূরে হোক যোগাযোগ করে আমরা পানি নিয়ে যে ওই এলাকাগুলোকে নতুনভাবে সারফেস ওয়াটারের আওতায় আসতে যায়। অপরন্ত আমরা কিন্তু আরেকটা অভিযোগ বরাবরই পাই, যেমন কৃষকরা মানে ঠিকভাবে সেচের পানি পাচ্ছে না। এটা অনেক বরেন্দ্রের যারা ডিপ অপারেটর আছে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আছে যে দেওয়া হয় না। তো আপনারা এই বিষয়গুলো অ্যাড্রেস করছেন কিনা এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন কিনা? ধন্যবাদ, খুবই খুবই এফেক্টিভ প্রশ্ন এটা আমরা নিজেরা ফিল করেছি বলে আমরা চেষ্টা করছি যে এগুলোকে ওই অপারেটর হোক কারো মাতব্বরিতে যেন এটা না থাকে, এটা যেন ব্যবসার ক্ষেত্র না হয়। যা পানির পরিমাণ যা লাগবে সেটুকুই ব্যবহার করবে এবং তার জন্য যে স্মার্ট কার্ড আছে সেই কার্ডটা ব্যবহার করবে। আমাদের কাছে অভিযোগ আছে যে অনেক অপারেটর তারা এখানে ঘন্টা না করে তারা চুক্তিতেই করে এবং সেইখানে যেখানে 1 বিঘা জমিতে পানি দেওয়ার জন্য 700 থেকে 1000 টাকা লাগার কথা, সেখানে অনেকেই চুক্তিতে অনেক বেশি, দ্বিগুণ তিন গুণ পর্যন্ত তাদের কাছে আদায় করে। আমরা এটার জন্য অলরেডি আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, সব অপারেটর নতুন করেই করা হয়েছে। কিছু ইস্যু আছে, প্রবলেম আছে, সেটা আমরা আশা করছি আগামী 15ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বড় মৌসুমের শুরুর দিন বলে অফিসিয়ালি। আগে অলরেডি পানি দেওয়া শুরু, কিন্তু 15ই ফেব্রুয়ারি হচ্ছে এটা এই বড় মৌসুমের আমাদের কাছে কাগজ কলমে শুরু। ওই দিন থেকে কোনো টিউবওয়েলের এতে ওই মাতব্বরি ওই ব্যবসা চলবে না, একেবারে কাটবে। যদি কেউ করে তারপরেও করতে পারে, তাকে বাতিল করার জন্য ব্যবস্থা নেওয়া আছে, যেটা তাৎক্ষণিকভাবে তাকে বাতিল করা হবে। ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। তিনি আসলে জানালেন যে আসলে আরও কিভাবে সেচের যে ব্যবস্থা সেটি আরও নির্বিঘ্ন করা যায়, কৃষকরা যেন আরও সুন্দরভাবে তারা ফসল ফলাতে পারে সেই ব্যবস্থা আসলে তাদের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।
রাজশাহী সিটি হাট সংলগ্ন মহাসড়কের পাশে ময়লা ফেলছে খোদ সিটি কর্পোরেশন। এমনকি হাটের ভেতরে নির্মাণ করা একমাত্র ডাম্পিং স্টেশন আবর্জনায় পূর্ণ হয়ে গেছে। এতে দুর্গন্ধে ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। সিটি কর্তৃপক্ষ বলছে ডাম্পিং স্টেশন বাড়ানোর নতুন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। ভাগাড়ে আবর্জনার স্তূপ হয়েছে পাহাড়ের মতো। আশেপাশে নতুন করে বর্জ্য ফেলার কোনো জায়গা নেই। রাজশাহী সিটি কর্পোরেশনের সব আবর্জনা ফেলা হয় ডাম্পিং স্টেশনে। 2018 সালে স্টেশনটি আবর্জনায় পূর্ণ হয়ে যায়। এরপর থেকে ময়লা ফেলা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বাইপাস মহাসড়কের দুই পাশে। অনেক সময় আবর্জনার কারণে সড়কটিতে ঘটছে দুর্ঘটনা। কলেজের ছেলে মেয়ের পড়ালেখার সময়তে সেই দুর্গন্ধে জানালা দিয়ে ঢুকে, তখন হচ্ছে তারা ক্লাস করতে পারে না সঠিকভাবে। এই ময়লা ফেলার নামে যে ভাগাড় তৈরি করা, এটাকে উচ্ছেদ করা খুব জরুরি। সিটি কর্তৃপক্ষ বলছে নতুন ডাম্পিং স্টেশন স্থাপনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো আছে। আমাদের নতুন ডাম্পিং গ্রাউন্ড আমরা এখনো করতে পারি নাই, তো এটা করার জন্য আমরা গভর্নমেন্টকে একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম। তো সেটা এখনো অ্যাপ্রুভড হয় নাই, হয়তো অ্যাপ্রুভ হলে তখন নতুন জায়গা আমরা নিতে পারবো। 2003 সালে রাজশাহী মহানগরীর সিটি হাটের মধ্যেই 15 বিঘা জমির উপর নির্মাণ করা হয় ডাম্পিং স্টেশনটি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। নিয়ম নীতির তোয়াক্কা না করেই চাঁপাইনবাবগঞ্জে লোকালয়ের পাশে নির্মাণ করা হয়েছে ইটভাটা। এমনকি 1.5 শতাধিকের মধ্যে পরিবেশ ছাড়পত্র আছে মাত্র 14% ভাটার। কয়লার বদলে এসব ইট তৈরির কারখানায় পোড়ানো হচ্ছে কাঠ। এলাকাবাসীরা জানান, পরিবেশ দূষণের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আম বাগানের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাগান থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায়। ইট উৎপাদনে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। সরকারি নিয়ম না মেনে চাঁপাইনবাবগঞ্জে লোকালয়ের পাশে নির্মাণ করা হয়েছে ইটভাটা। এলাকাবাসী জানায়, ধোঁয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমবাগান। বারবার অভিযোগের পরও ভাটা স্থানান্তর করা হচ্ছে না বলে জানান স্থানীয়রা। আমাদের পুরো মাঠে নানা রকম কৃষিকাজ হতো, তো বর্তমানে ভাটার কারণে কৃষিকাজগুলো কমে যাচ্ছে। ফসলের জমি এখন ধরেন যে সব ভাটা হওয়াতে সব নষ্ট হয়ে গেল। জেলার 1.5 শতাধিক ভাটার মধ্যে পরিবেশ ছাড়পত্র আছে মাত্র 14%। অবৈধ এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। ইট ভাটার জন্য এই আম বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে সেগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জে মোট ইট ভাটার সংখ্যা 158 আর পরিবেশ ছাড়পত্র আছে মাত্র 22টির। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বড় মৌসুমের শুরুতেই নওগাঁর বরেন্দ্র এলাকায় সারের সংকট তৈরির অভিযোগ উঠেছে। কৃষক জানান, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারের বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে ব্যবসায়ী ও ডিলাররা। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। রকিবুল ইসলামের ছবিতে MR রকের রিপোর্ট। নওগাঁর বরেন্দ্র এলাকার মাঠ জুড়ে ধান রোপণে ব্যস্ত কৃষক। রোপণের শুরুতে জমিতে সার প্রয়োগ করতে হয়, তবে সেই সার কিনতে গিয়ে নাজেহাল চাষি। সরকার প্রতি কেজি এমওপি সারের দাম 20 টাকা, ইউরিয়া 27 টাকা এবং টিএসপির 27 টাকা দাম বেঁধে দেয়। কিন্তু জেলার মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। সার কিনতে গেলে দোকানদার বলে যে সার নাই দোকানে, 100 টাকা 200 টাকা বেশি, যার জন্য টাকা বেশি হলে দিচ্ছে। এদিকে সারের দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। বলতেছে বরাদ্দ আছে, মাল স্লো আসতেছে, বাজারে চাহিদা হয়ে গেছে বেশি, আমরা মেকআপ দিতে পারতেছি না। কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা যদি এই সুযোগ নিয়ে থাকে, সরকারি বেসরকারি দোকানদার যারা খুচরা বিক্রি করে, তারা এই সুযোগ নিতে পারে। আর কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি, যাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি না হয়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় ৭৬,০০০ মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের বরাদ্দ দেওয়া হয়েছে। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। কন্দ জাতের চাষ শেষে নাটোরে রোপণ করা হচ্ছে বীজ পেঁয়াজের চারা। তবে ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। তারা জানান, ভরা মৌসুমে ভারত থেকে আমদানি করাই বাজারে কমে গেছে দাম। ন্যায্য মূল্য নিশ্চিতে আগামী 3 মাস আমদানি বন্ধের দাবি তাদের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। ক্ষেত থেকে তুলে বাজারজাত করা হচ্ছে কন্দ জাতের পেঁয়াজ।
নাটোরের বাজারগুলোতে সরবরাহ বেড়েছে গন্ধ পেঁয়াজ। পরবর্তী ফসল হিসেবে শুরু হয়েছে বীজ পেঁয়াজ চাষ। তবে ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। তারা জানান, পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি করায় বাজারে দাম কমে গেছে। প্রতি কেজি উৎপাদনে 40 থেকে 45 টাকা খরচ হলেও বাজারে বিক্রি হচ্ছে 22 থেকে 32 টাকা দরে। বাজার যদি হলো কমে যায় তাহলে আমরা কৃষকেরা মরে শেষ হয়ে যাব। তারা হাটে নিয়ে গেলে নেওয়ার মানুষ নাই। 1000 টাকা 800 টাকা মন। আগামী 3টা মাস যদি ইনপুট বন্ধ রাখে তাহলে কৃষকেরা লাভবান হতে পারবি। তবে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। ফসলে যাতে ন্যায্য দাম পায়, অর্থনৈতিকভাবে লাভবান হয়, এই জন্য আমরা সংশ্লিষ্ট যত মহল আছে সবগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নাটোরে 1,12,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিবন্ধন 15,000, চলছে প্রায় 3 গুণ বেশি। ব্যাটারি চালিত অটো রিকশার দাপটে যানজটে নাকাল রাজশাহী নগর, অভিযানেও মিলছে না সুফল। এবং রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষি বিপ্লব, পতিত জমিতে সারা বছরই ফলছে ফসল, সহজলভ্য হয়েছে সেচের পানি, আরও গভীর নলকূপ স্থাপনের আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।